আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে নিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত। আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি দেলোয়ার হোসেন, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম, উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত প্রিয় কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। তোমরা হবে আলোক মশাল, উঠবে জলে বিশ্বজুড়ে, জ্ঞানের ধারক আলোক বাহক, আনবে আলো আঁধার ফুরে। আমি প্রথমেই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ পথ অতিক্রম করে তোমরা সফলতার সাথে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, ভালো রেজাল্ট করেছ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন, কংগ্রাচুলেট করছি। আমরা সবাই একটা জোরে করতালি দিতে পারি। নিঃসন্দেহে এটি একটা অনেক বড় অর্জন। এই অর্জনটা পিছনে তোমাদের অনেক অধ্যবসায় আছে, রাত দিন এক করে পরিশ্রম আছে এবং অনেকগুলো মানুষের অবদান আছে। তোমাদের পিতামাতা, তোমাদের শিক্ষক, তোমাদের সহপাঠী। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। এখন তোমরা যারা উত্তীর্ণ হয়েছো, তোমরা যদি মনে করো এটাই তোমার জীবনের সফলতা, তুমি সফল হয়ে গেছো, অথবা তুমি A+ পেয়েছো, গোল্ডেন A+ পেয়েছো, অথবা তুমি ভালো রেজাল্ট করেছো, পাস করেছো, এটাই তোমার পূর্ণ সফলতা না। তোমার পূর্ণ সফলতা তখন হবে যখন তুমি একজন ভালো মানুষ হতে পারবা, তুমি যখন একজন নৈতিকতা সম্পন্ন মানুষ হতে পারবা। তোমার মাধ্যমে এই সমাজের কল্যাণ হবে, এই বাংলাদেশ রাষ্ট্রের কল্যাণ হবে। সেই ধরনের মানুষ হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আমাদের এই সমাজে দেখতে পাই তোমাদের মতো অনেক শিক্ষার্থীরা তারা এসএসসি, এইচএসসি, A+, গোল্ডেন A+ পায়, ভালো রেজাল্ট করে পরবর্তীতে বাংলাদেশের বড় বড় বিদ্যাপীঠগুলোতে ভর্তি হয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজগুলোতে। সেখানে গিয়ে তারা আবরার ফাহাদের মতো মেধাবী শিক্ষার্থীদেরকে হত্যা করে, তারা নোমানির মতো শিক্ষার্থীদেরকে মাথায় আঘাত করে হত্যা করে, তারা শহীদ আব্দুল মালেকের মতো মেধাবী শিক্ষার্থীদেরকে মাথার নিচে ইট রেখে আর একটা ইট দিয়ে তার মাথায় আঘাত করে থেতলিয়ে থেতলিয়ে তাকে হত্যা করে। তো সেই ধরনের গুন্ডা কি তোমরা হবা? আমরা কখনো এটা হব না, বরং আমরা এমন মানুষ হব যারা হবে এই সমাজের আলোকবর্তিকা। আমরা এমন মানুষ হব যেটা হচ্ছে শহীদ উসমান হাদি হয়েছেন। যে শহীদ উসমান হাদি সারাটা জীবন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, সারাটা জীবন তিনি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, সারাটা জীবন তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন। সেই শহীদ উসমান হাদিদের মতো আমাদেরকে মানুষ হতে হবে। আমাদেরকে হতে হবে শহীদ আব্দুল মালেকের মতো, যে আব্দুল মালেক তার স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটি দুটার মধ্যে সমন্বয় করেছিলেন। ওই সময়ে শিক্ষার্থীদের, ওই সময়ে এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেই রূপরেখা চমৎকারভাবে দিয়েছেন। তিনি বলেছিলেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কলোনিয়াল দাস তৈরি হবে, কেরানি তৈরি হবে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই জাতির মুক্তি আসবে না। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতাকে আনতে হবে,
আমাদের শিক্ষা ব্যবস্থা হবে থিও সায়েন্টিফিক এডুকেশন, যেখানে আমার ধর্মতত্ত্ব থাকবে, আমার ইতিহাস থাকবে, একই সাথে আমার এখানে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতিও থাকবে। এবং সেই বিকল্প শিক্ষা ব্যবস্থা তিনি ওই সময় দেখিয়ে গেছেন। ওই সময়ের যারা কালচারাল পেসিস চক্র, তারা আমাদের মালেক ভাইয়ের মেধার কাছে তারা পরাজিত হয়ে মালেক ভাইকে পেশি শক্তি ব্যবহার করে তাকে শহীদ করেছিল এবং পরবর্তীতে মালেক ভাই শহীদ হয়। এভাবে শহীদ মালেকের পরবর্তী ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীরা অসংখ্য মালেকের সহযাত্রীকে তারা হত্যা করে এবং সর্বশেষ একই চক্র আমাদের জুলাই বিপ্লবে অসংখ্য শহীদদেরকে হত্যা করে এবং সর্বশেষ শহীদ উসমান হাদিকে হত্যা করে। সুতরাং এই শহীদদের রক্তের বদলা আমাদেরকে নিতে হবে। শহীদদের রক্তের বদলা হলো এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য কাজ করা। জুলাই বিপ্লবের সূতিকাগার ছিল এই আমাদের যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়ি থেকে তোমরা এখানে যারা আজকে যারা শিক্ষার্থীরা আছো, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলা। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছিল, যখন কারফিউ জারি করা হয়েছিল, তখন তোমরাই রাজপথে নেমে এই আন্দোলনকে শক্তিশালী করেছিলা। সে কারণে এই জাতি আজীবন তোমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তোমাদের সহযোদ্ধা, আজকে তোমাদের সাথে সংবর্ধনা নেওয়ার কথা ছিল আমাদের শহীদ আনাস, বিপ্লবের একদম আগ মুহূর্তেই মা বাবার কাছে চিঠি লিখে হাসিনার পেটো বাহিনীর গুলিতে শহীদ হয়ে আল্লাহর ডাকে চলে গেলেন। তো এই শহীদ আনাসদের মতো আমাদেরকে মানুষ হতে হবে, যারা চলে যাবে আজীবন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। তো আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে তোমাদের সেই যোগ্যতা আছে। একই সাথে আমাদেরকে এমন মানুষ হতে হবে যারা বিংশ শতাব্দীতে সারা দুনিয়ায় তারা নেতৃত্ব দিয়েছেন, যাদের উদ্ভাবনের মাধ্যমে, যাদের কাজের মাধ্যমে আজকে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। যার কথা আমি সব সময় বলার চেষ্টা করি তা হচ্ছে নাজিমুদ্দিন এরবাকান। তোমরা একটা বই পড়বা, দাওয়াম। দাওয়াম মানে হচ্ছে মাই স্ট্রাগল। সেই নাজিমুদ্দিন এরবাকান আজকের যে তোমরা তুরস্ক রাষ্ট্র দেখতে পাও, আজকের যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, আজকের যে তুরস্ক রাষ্ট্রের যে বিজ্ঞান, প্রযুক্তি, ড্রোন, এরপর হচ্ছে সামরিক শক্তিতে তারা শক্তিশালী হয়েছে, এটার পিছনে অনন্য অবদান রেখেছেন নাজিমুদ্দিন এরবাকান। সেই নাজিমুদ্দিন এরবাকানদের মতো বিজ্ঞানী তোমাদেরকে হইতে হবে। তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমাদেরকে হইতে হবে ইবনে সিনার মতো চিকিৎসা বিজ্ঞানী, যে ইবনে সিনার হাত ধরে আজকের যে মডার্ন মেডিকেল সিস্টেম সেটা ডেভেলপ হয়েছে। তোমাদেরকে হইতে হবে ইবনে খালদুন, আল ফারাবিদের মতো ইতিহাসবিদ, যারা তাদের তাত্ত্বিকতার মাধ্যমে পুরো দুনিয়ায় আলোড়ন তৈরি করেছেন। তোমাদেরকে হতে হবে শহীদ মীর কাশেম আলীদের মতো সমাজসেবক, যে মীর কাশেম আলী ইসলামী ছাত্র শিবিরকে 1977 সালে প্রতিষ্ঠা করেছেন এবং তিনি শুধু ছাত্র শিবির প্রতিষ্ঠা করে থেমেছিলেন না, অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান তৈরি করেছেন। তিনি স্কুল করেছেন, কলেজ করেছেন, হাসপাতাল করেছেন, মাদ্রাসা করেছেন। শুধুমাত্র এই দেশের মুসলমানদের জন্য করেন নাই, উপজাতিদের জন্য, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, এই সমস্ত মানুষদের জন্য তিনি কাজ করে গিয়েছেন। এবং শুধুমাত্র বাংলাদেশের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য, উম্মার জন্য তারা কাজ করে গিয়েছেন। অসংখ্য থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট তৈরি করেছেন, ওনারা মিডিয়া তৈরি করেছেন। তো সেই ধরনের মানুষ আমাদেরকে হইতে হবে। এখানে অনেক মাদ্রাসা শিক্ষার্থীরা আছে, আমি তাদেরকে অনুরোধ করবো আমাদেরকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মতো আমাদেরকে মানুষ হইতে হবে, যিনি সারাটা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। সারাটা জীবন তিনি একামতে দিনের কথা বলেছেন। আমরা যারা রাজনীতি করতে চাই তাদেরকে আমি অনুরোধ করব আমাদেরকে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদদের মতো মানুষ হইতে হবে। তারা এমন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, বাংলাদেশ রাষ্ট্র যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তখন তারা 3টা মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি। সেই ধরনের যদি নেতৃত্ব আমরা বাছাই করতে পারি, তাদেরকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারি, তাহলে এই বাংলাদেশ রাষ্ট্রের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ রাষ্ট্রের চেহারা পরিবর্তন করার জন্য, একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য 24 জুলাই বিপ্লব হয়েছে। এই জুলাই বিপ্লব কাউকে ক্ষমতা বসানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লবে আমাদের শহীদরা জীবন দিয়েছিল ফ্যাসিবাদী রাষ্ট্রকে বিলোপ করে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য। এই রাষ্ট্রকে 55 বছর ধরে রাষ্ট্রের মধ্যে যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস এবং ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে সেটাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের আশা ছিল এই বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াবে, আমরা একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করব,
কিন্তু আজকে 2 বছর পরে আমরা দেখতে পাচ্ছি আবার এই বাংলাদেশ পুরানো ফেসিবাদের দিকে ফিরে যাচ্ছে। তোমরা জানো বর্তমানে আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উত্তপ্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যাদেরকে ভিসি বসানো হচ্ছে তারা একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, কিন্তু বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে এই অযোগ্য লোকদেরকে আজকে বিশ্ববিদ্যালয়ে ভিসি বানানো হচ্ছে। আবার সেই ক্যাম্পাসগুলোতে গণরুম গেস্টরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করার জন্য তারা বন্দোবস্ত করছে। আমরা দেখতে পাচ্ছি আজকে যে তোমরা ঢাকা দক্ষিণে আছো, এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে এখানকার নগরের নাগরিকদের সব ধরনের দুর্ভোগগুলোকে দূর করা, কিন্তু যাদেরকে আজকে প্রশাসক বসানো হয়েছে তারা নাগরিকদের অধিকার নিশ্চিত না করে, জনদুর্ভোগ দূর না করে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে রাষ্ট্রের টাকা ব্যবহার করে, জনগণের টাকা ব্যবহার করে তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন করছে। তোমরা কি দেখতে পেয়েছো না? তো এটার জন্য তো জুলাই বিপ্লব হয় নাই। আজকে সারা দেশের আমাদের যারা ব্যবসায়ীরা আছে তারা হাহাকার করছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, সন্ত্রাস, এবং আমাদের পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। প্রতিদিনে দেখতে পাচ্ছ সারা দেশে পুরো সপরিবারকে হত্যা করা হচ্ছে সন্ত্রাসীরা, এবং বিভিন্নভাবে চাঁদা চাওয়া হচ্ছে চিকিৎসকের কাছে, এবং পরবর্তী তাদের উপর হামলা হচ্ছে। তো এই রাষ্ট্র আবার সেই ফেসিবাদী কাঠামোর দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য আজকে যারা নির্বাচিত সরকার তারা সেই চেষ্টা করছে। একই সাথে ক্যাম্পাসগুলোতে তোমরা জানো আমরা ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে আমরা বলেছিলাম এই ক্যাম্পাসগুলোকে আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 11 মাস জুড়ে আমরা যখন কাজ করছিলাম শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য, আমার মা বোনদের, আমার বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য এই প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে, অসহযোগিতা করে তারা শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চেয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ হয়েছে, এবং শিক্ষার্থীরাই বলে আমরা দায়িত্ব নেওয়ার পরে গত 11 মাসে যে কাজ করেছি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এত শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব কাজ কেউ করতে পারেনি। এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদ রাখার চেষ্টা করেছি। ক্যাম্পাসের মধ্যে ভায়োলেন্স লেভেল, মারামারি, হানাহানি, চাঁদাবাজি, এই সব কিছুকে আমরা বন্ধ করে দিয়েছি। এবং তোমরা জানো এই বিশ্ববিদ্যালয়ের আমাদের যে মসজিদগুলো আছে সেগুলো কখনো সংস্কার হতে দেওয়া হয় না। আমরা দায়িত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে বিভিন্ন হলের মসজিদ এবং অন্যান্য ধর্মের যে উপাসনালয়গুলো আছে সেগুলো আমরা সংস্কার করেছি। আমাদের মেডিকেল সেন্টার থেকে শুরু করে নারী শিক্ষার্থীদের জন্য নতুন বাস নিয়ে আসা, তাদের জন্য সিকিউরিটি গেট স্থাপন করা, একই সাথে মাতৃত্বকালীন ছুটি, অসংখ্য কাজ করেছি, সেটা তোমরা দেখতে পারবো। সুতরাং আমরা দেখিয়েছি কিভাবে একটা সমাজ গড়তে হয়, একটা সুন্দর ক্যাম্পাস বিনির্মাণ করতে হয়। তো ইনশাআল্লাহ আমাদের এই নেতৃত্ব যখন এই নগর পরিচালনার দায়িত্ব পাবে, ইনশাআল্লাহ এই ঢাকা দক্ষিণকে আমরা একটা চমৎকার স্মার্ট ঢাকা সিটি আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। এই ঢাকাতে তোমরা জানো, তোমরা যারা এখানে শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য অনেকগুলো খেলার মাঠ আছে, কিন্তু এই খেলার মাঠগুলো আজকে তারা দখল করে ফেলেছে। টেম্পো স্ট্যান্ডে যারা চাঁদাবাজি করে তারা দখল করে ফেলেছে। তোমরা আর খেলাধুলা করতে পারো না, তোমরা যেন পড়াশোনা করতে পারো, তোমাদের জন্য অনেকগুলো লাইব্রেরি আছে, কিন্তু সেই লাইব্রেরিগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। তোমরা যদি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারো, তোমাদের জন্য কিছু জিমনেশিয়াম আছে সিটি কর্পোরেশনের উদ্যোগে, সেই জিমনেশিয়ামগুলো তারা বিভিন্ন জায়গায় ভাড়া দিয়ে সেগুলোকে অকার্যকর করে রাখছে। একই সাথে এখানে অনেকগুলো পার্ক আছে, সেই পার্কগুলো খুবই অব্যবস্থাপনা, পার্কগুলো নিয়ে তাদের কোনো কাজ নাই। কিন্তু এইটা যদি এখানে ভালো একজন প্রশাসক যদি এখানে থাকে, ভালো একজন যদি নগর পিতা যদি থাকে, যার সঠিক পরিকল্পনা আছে এবং দক্ষ নেতৃত্ব আছে, তাহলে এই প্রত্যেকটা জায়গায় একটা ইকোসিস্টেম সে ডেভেলপ করতে পারবে। এবং এই ঢাকার প্রত্যেকটি জায়গায় ময়লা আবর্জনা বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো সিস্টেম তারা ডেভেলপ করতে পারে নাই। কিন্তু এই যে পার্শ্ববর্তী দেশ, তারা 15-20 বছরের মধ্যে চমৎকারভাবে এই তাদের শহরগুলোকে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তারা তাদের ইকোসিস্টেম ডেভেলপ করতে পেরেছে। তো তারা পারলে আমরা কেন পারবো না? তারা পেরেছে কেন? তাদের সঠিক পরিকল্পনা ছিল এবং দক্ষ নেতৃত্ব ছিল। আর আমরা গত 55 বছর জুড়ে বারবার একই সার্কেলের মধ্যে আমরা ঘুরছি। তো আলহামদুলিল্লাহ আমরা ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর 11 মাসে প্রমাণ করেছি কিভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়। যখন আমরা এই নগরের তোমাদের দোয়া নিয়ে এবং সম্মানিত যারা অভিভাবক আছে তাদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা এই নগরের সেবা করার সুযোগ পাবো, ইনশাআল্লাহ এই নগরের প্রত্যেকটা সমস্যা
আমরা সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কথার চেয়ে কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই ইনশাআল্লাহ। তো এখানে যারা শিক্ষার্থীরা আছো, আমি তোমাদেরকে কয়েকটা অনুরোধ করব, তোমরা যারা উত্তীর্ণ হয়েছো, সামনে তোমাদের লম্বা জার্নি, এই জার্নিতে যদি তোমরা সফল হতে চাও, তোমাদেরকে সব সময় পজিটিভ চিন্তা করতে হবে, মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবা। তোমাদের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ আছে, ইন্টারমিডিয়েট আছে, তারপরে বিশ্ববিদ্যালয় লম্বা জার্নি আছে। এই পুরো সময় জুড়ে তোমরা যদি সফল হতে চাও, সব সময় মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবে। যদি বিশ্বাস করো তাহলে তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমরা সফল হতে পারবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে কৃতজ্ঞ হইতে হবে আমাদের আল্লাহর প্রতি, আমাদের সৃষ্টিকর্তার প্রতি, যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়েছেন, এবং দিনে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। যদি পারা যায় মাঝে মধ্যে নফল ইবাদত করতে হবে। সেটা যদি করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে এখন যা দিয়েছেন তার চাইতে অনেক বেশি দিবেন। একই সাথে আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হইতে হবে। পিতামাতার মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে। আজকে তোমার এতটুকু সফলতার পিছনে আমাদের মা বাবার অনবদ্য ভূমিকা আছে। সুতরাং মা বাবার মন থেকে দোয়া আসে এমন কাজ তোমরা করার চেষ্টা করবা। একই সাথে আমাদের কৃতজ্ঞ হইতে হবে আমাদের পাড়া প্রতিবেশীর মতো, আমার যারা প্রতিবেশী আছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হইতে হবে, তাদের উপকারে পাশে থাকতে হবে, তাদের সুখে দুঃখে অংশীদার হতে হবে। এটা যদি করতে পারো তাহলে তারা মন থেকে যে দোয়া করবে, সে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্মানিত করবে। এর পাশাপাশি আমাদেরকে বিনয়ী হইতে হবে, বি হাম্বল। এখানে আজকে তোমরা অনেকে A+ পেয়েছো, গোল্ডেন A+ পেয়েছো। এটার মাধ্যমে যদি তুমি অনেক অহংকারী হয়ে যাও, এরপর অনেক ভালো স্কুলে কলেজে ভর্তি হবা, ভালো মাদ্রাসা ভর্তি হবা, এরপর যদি তুমি অহংকারী খুবই উদ্যমে আচরণ করো, তাহলে এটাই তোমার পতনের কারণ হবে। সুতরাং অহংকারী হওয়া যাবে না, বিনয়ী হইতে হবে। পৃথিবীতে যারা সফল হয়েছে প্রত্যেক মানুষের জীবনী পড়ো, তারা দেখবে যে অসম্ভব বিনয়ী ছিল। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করবো বিনয়ী হইতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে বিনয়ের সাথে চলাফেরা করে। সুতরাং এই বিনয়ী তোমাদেরকে হওয়ার জন্য আমি অনুরোধ করব। এর পাশাপাশি ডিসিপ্লিন থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার মধ্যে। এই যে তোমরা এখন ভালো রেজাল্ট করেছো, সামনের যে লম্বা জার্নি, সেই জার্নিতে সফল হওয়ার জন্য তোমাদের জন্য একটা রুটিন থাকে, এবং সেই রুটিনের জন্য ইসলামী ছাত্র শিবিরের চমৎকার একটা সায়েন্টিফিক বই আছে, সেটার নাম হচ্ছে রিপোর্ট বই। তোমাদের এখানে কার কাছে রিপোর্ট বই আছে? আমি একটু দেখি তো, হাত তোলো তো। আচ্ছা, অল্প আমাদের ভাই বোনদের কাছে রিপোর্ট আছে। আমি অনুরোধ করবো, এখানে ইসলামী ছাত্র শিবিরের মেন্টররা আছে, দায়িত্বশীলরা আছে, তোমরা তাদের থেকে এই রিপোর্ট বইটা নিবা। এই রিপোর্ট বইটা রাখার জন্য কাউকে ছাত্র শিবির করতে হবে না, কিন্তু তোমার নিজের ইমপ্রুভমেন্টের জন্য, তোমার নিজের ওয়েলবিংয়ের জন্য, নিজের কল্যাণের জন্য তোমরা এই রিপোর্ট বইটা রাখবা। এই রিপোর্ট বইটা যদি রাখো, তোমার দেখবা যে হচ্ছে ব্যক্তিগত ইমপ্রুভমেন্ট, তোমার আধ্যাত্মিক ইমপ্রুভমেন্ট, তোমার নিয়মিত তোমার কোরআন হাদিস থেকে শুরু করে তোমার সব কিছুই প্রতিনিয়ত তোমার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা অনেক বেশি ঊর্ধ্বমুখী হবে। তো আমি অনুরোধ করবো তোমরা এই রিপোর্ট বইটা সংগ্রহ করবা। এবং একই সাথে আমি সর্বশেষ যেটা অনুরোধ করবো, তোমাদেরকে অনেক বেশি আশাবাদী হইতে হবে, হতাশাবাদী হলে চলবে না। যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা ভীত হইও না, তোমরা ভয় পেও না, তোমরা অবশ্য বিজয় হবে যদি তোমরা সত্যিকারের মুমিন, সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকো। তো আমি বিশ্বাস করি আমার সামনে যারা বসে আছে, তোমরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবা, তোমরাই বিজয় হবা। তোমাদের হাত ধরে আমরা যে একটা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশের জন্য শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্তরা জীবন দিয়েছে, এবং যে বাংলাদেশের কথা বলতে বলতে আমাদের শহীদ উসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেল, সেই ইনসাফের বাংলাদেশ, সেই সমৃদ্ধশালী বাংলাদেশ তোমাদের হাত ধরে আমরা ইনশাআল্লাহ গড়ব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।